বাবা মা মারা যাওয়ার পর সালমা তার ভাই করিম এবং ভাবি জেরিনার সাথে থাকত। যদিও সে করিমের প্রিয় বোন ছিলেন, কিন্তু জেরিনা তাকে একদমই সহ্য করতে পারতেন না। জেরিনা সারাদিন সালমাকে দিয়ে কাজ করাতেন এবং সালমাকে কটাক্ষ করে কথা শোনাত। এবং ভাইয়ের কাছে সালমার নামে মিথ্যা অভিযোগ করার কোনো সুযোগই হাতছাড়া করতেন না। কিরে সালমা, তুই কি রানীর মতো ঘুমাচ্ছিস? রোদ এখন চরমে, আর তুই এখনো চুলা জ্বালাসনি? তোর বাবার কি এমন কোনো চাকর আছে যে তোকে উপার্জন করে খাওয়াবে? সালমা থালা বাসন ধুচ্ছিল। ভাবির আওয়াজ শুনে সে চট করে উঠে পড়ে। না ভাবি, আমি অনেক সময় ধরেই কাজে ব্যস্ত। আমি ঝাড়ু দেওয়া এবং থালা বাসন মোছা শেষ করেছি। আমি রান্নাঘরে আসছিলাম। অজুহাত দেখানো তো তোর কাছেই শেখা উচিত। আমি 100টি কাজের ফর্দ দিতে পারি, কিন্তু তোর দ্বারা একটিও ঠিকঠাক হয় না। তুই যে খাবার রাঁধিস তার স্বাদ এমন যেন কেউ জোর করে আমার গলায় বিষ নামিয়ে দিচ্ছে। আজ অন্তত রান্নাটা সুস্বাদু করিস। ঠিক আছে ভাবি। সালমা চুপচাপ রান্নাঘরে চলে যায়। সে জানত প্রতিবাদ করলে ঝগড়া আরও বাড়বে এবং ভাবি তার ভাইয়ের কাছে বাড়িয়ে চাড়িয়ে নালিশ করবে। তার চেয়ে চুপ থাকাই ভালো। সালমা চুপচাপ কাজে লেগে যায়। কিন্তু জেরিনা কি আর চুপ করে থাকার পাত্রী? সন্ধ্যায় যখন করিম কাজ থেকে ফেরে, জেরিনা প্রতিবারের মতো অভিযোগের লম্বা লিস্ট এবং চোখে মিথ্যা কান্না নিয়ে তৈরি হয়ে থাকে। সে দরজার কাছেই করিমকে থামিয়ে দেয়। ওগো শোনো, আমি আর সহ্য করতে পারছি না। হয় আমি নয়তো তোমার আদরের বোন, এই বাড়িতে যে কোনো একজন থাকবে। আজ সে সব সীমা অতিক্রম করেছে। এখন আবার কি হয়েছে? তুমি আমাকে সারাক্ষণ এসব বলে বিরক্ত করছো কেন? আরে তোমার বোনকেই জিজ্ঞাসা করো। আমি ক্ষীর তৈরি করে পাশের জুবাইদা কাকের বাড়িতে পাঠিয়েছিলাম। এই মেয়েটি ইচ্ছাকৃতভাবে তাতে লবণ মিশিয়েছে। তুমি কি বুঝতে পারছো আমাকে কতটা অপমানিত হতে হয়েছে? কি লবণ? ক্ষীরে? হ্যাঁ গো। আর যখন আমি জিজ্ঞাসা করলাম, সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন আমাকে জ্যান্ত খেয়ে ফেলবে। সে বলল আমি যা খুশি তাই করব। তুমিই বলো আমার কি করা উচিত? সে কোথায়? আজ আমি তার সাথে কথা বলবই। করিম রেগে মেগে সালমার কাছে যায়। সালমা, এসব কি শুনছি? আজ ক্ষীরে তুই লবণ কেন দিয়েছিস? ভাইজান, আমি এমন কিছুই করিনি। বাটি সাজানোর আগে আমি ক্ষীর খেয়েছিলাম, তখন তো সব ঠিকঠাক ছিল। দেখো দেখো, সে কেমন নির্লজ্জের মতো মিথ্যা বলছে। তার জিভটা দেখেছো? যেন কাচের মতো চলে। তুমি যদি ওকে এভাবে আদর দিয়ে মাথায় তোলো, তবেও আরো অলস ও মিথ্যাবাদী হয়ে যাবে। ভাই, বিশ্বাস করো। আমি আর কোনো কথা শুনতে চাই না। এখন থেকে সাবধান হয়ে যা। এটা আমাদের পরিবারের সম্মানের ব্যাপার। ভাইয়ের মুখে এসব শুনে সালমা কাঁদতে কাঁদতে তার ঘরে চলে আসে। সে একটি ছোট বাক্স খুলে বসে পড়ে। সেই বাক্সে তার মায়ের একটি পুরনো শাড়ি রাখা ছিল। সে শাড়িটিকে জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে থাকে। মা, তুমি কেন চলে গেলে? দেখো, তোমার সালমা কতটা একা হয়ে গেছে। এখানে কেউ আমার সত্যটা দেখে না, কেউ আমার কষ্ট বোঝে না। পরের দিন সকালে করিম মাঠে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। জেরিনা, আমি মাঠে যাচ্ছি। দুপুরের মধ্যেই ফিরব। সালমার খেয়াল রেখো। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। করিম মাঠে যাওয়ার পরপরই জেরিনা সালমার হাত ধরে হ্যাচকা টানে ওঠায়। ওঠ, অনেক নাটক হয়েছে। যা, নদীর থেকে 2টো কলসি জল ভরে নিয়ে আয়। আর শোন, আজ যদি তুই কোনো ভুল করিস তবে আমি তোর পা ভেঙে দেব। সালমা চুপচাপ কলস উঠিয়ে নদীর দিকে চলতে শুরু করে। রাস্তায় আসতেই রোকিয়া চাচির সাথে তার দেখা হয়। কেমন আছিস মা সালমা? গতকাল তোর ভাবির সাথে দেখা হয়েছিল। সে তোর উপর খুব রেগেছিল। কি হয়েছে রে মা? সব ঠিক আছে তো? সালমা মুখে কিছু বলে না, শুধু একটা ম্লান হাসি দেয়। মা রে, আমি সব বুঝতে পারছি। তোর মা আমার সখী ছিল। তুই হাল ছাড়িস না। তোর ভাই মানুষটা ভালো, কিন্তু তোর ভাবির বুদ্ধিতে মাঝে মাঝে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তুই যদি ঠান্ডা মাথায় ভাইয়ের সাথে কথা বলিস, সে নিশ্চয়ই তোকে বুঝবে। রোকেয়া চাচির কথা শুনে সালমা মনে কিছুটা সাহস পায়। সে ভাবে
অন্তত কেউ তো আছে যে তাকে নিয়ে ভাবে। কিন্তু বাড়ি ফিরতেই এক নতুন ঝড় তার জন্য অপেক্ষা করছিলেন। তুই এত দেরি করে কোত্থেকে এলি? পথে নিশ্চয়ই কারোর সাথে আড্ডা দিচ্ছিলি। চল তাড়াতাড়ি আটা মাখ আর সবজি কাট, আমার খুব খিদে পেয়েছে। আর হ্যাঁ, আজ যদি কাজে সামান্যতম ভুলও হয় তবে তোর কপালে শনি আছে, বলে দিলাম। সালমা কোনো কথা না বলে তাড়াহুড়ো করে যেতে থাকে। ঠিক তখনই সালমার হাত থেকে জলের পাত্রটি পিছলে পড়ে ভেঙে যায়। আরে সর্বনাশী মেয়ে, তুই এটা কি করলি? নতুন পাত্রটি ভেঙে ফেললি? ভাবে আমার পা পিছলে গিয়েছিল, আমি ইচ্ছে করে ফেলিনি। এখন আবার অজুহাত? আজ তোকে আমি একটা শিক্ষা দিয়েই ছাড়ব। জেরিনা চট করে একটি লাঠি দিয়ে সালমাকে মারতে শুরু করে। ভাবি, আমাকে মেরো না, আমাকে মাফ করে দাও, এমন আর কখনো হবে না। কিন্তু জেরিনা থামে না। কিছু সময় পর সালমা রান্নাঘরের কোণে বসে কাঁদছিলেন। ঠিক তখনই দরজায় কারোর আওয়াজ শোনা গেল। জেরিনা, আমাকে এক গ্লাস জল দাও, খুব তৃষ্ণা পেয়েছে। করিমের গলা শুনে জেরিনা ভয় পেয়ে যায়। ওগো, আজ তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে? হ্যাঁ, আজ মাঠে খুব বেশি কাজ ছিল না। এই বলে করিম ঘরের ভেতরের দিকে যেতেই সালমাকে কোনায় বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ায়। সালমা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? কেউ কি কিছু বলেছে? ভাইজান, আজ হাত ফসকে জলের পাত্র পড়ে গিয়েছিল, তাই ভাবি আমাকে অনেক মেরেছে। কি? সে তোকে মেরেছে? জেরিনা, তুমি আমার বোনের গায়ে হাত তোলার সাহস কি করে পেলে? করিমের রাগ দেখে জেরিনা বুঝতে পারে যে আজ তার সত্যটা বেরিয়ে আসতে পারে। তখন তার মাথায় এক শয়তানি বুদ্ধি খেলে যায়। ওগো না না, আমি তো শুধু ওকে একটু শাসন করছিলাম। ও তো বাচ্চা মেয়ে, তাই ওকে বুঝিয়ে দেওয়াটা জরুরি ছিল। বোঝানো আর মারধর করা এক জিনিস নয় জেরিনা। এ আমার বোন, বাড়ির কাজের মেয়ে নয়। হ্যাঁ, আমি ওকে মেরেছি, কিন্তু আমি শুধু শুধু মারিনি। এর মানে কি জেরিনা? তোমার বোন আর তুমি যা ভাবছো ব্যাপারটা তা নয়। আজ আমি নিজের চোখে দেখেছি সে গোপনে গ্রামের একটি ছেলের সাথে দেখা করতে গিয়েছিল। কি ভাবি, তুমি এসব কি বলছো? এটা সম্পূর্ণ মিথ্যা কথা ভাইজান, আমি কিছুই করিনি। আমি মিথ্যে বলছি? ওগো দেখো, যখন আমি ওকে বাধা দিলাম তখন সে আমার সাথে তর্ক শুরু করে দিল। এখন তুমিই বলো, গ্রামে আমাদের মান সম্মান কি আর থাকবে? এসব তুমি কি বলছো জেরিনা? আমার বোনের নামে এসব কি অপবাদ দিচ্ছ? ওগো, আমি তোমাকে মিথ্যা কেন বলবো? তোমার বোন হাতছাড়া হয়ে গেছে। এর আগে সে কোথাও পালিয়ে যাক বা কোনো কলঙ্ক লেপন করুক, তার আগেই বলছি ওকে বিয়ে দিয়ে দাও। ভাইজান, আমার কথা শোনো। ভাবি নিজের দোষ ঢাকতে আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছে। দেখো দেখো সে কিভাবে মিথ্যা বলছে। আমি বলছি বিয়েই এর একমাত্র সমাধান। তাড়াতাড়ি ওকে বিদায় করো, যাতে আমাদের সম্মান রক্ষা পায়। কিন্তু এত জলদি বিয়ে কিভাবে হবে? কোনো সম্বন্ধ কি ঠিক করা আছে? আমার কাছে খুব ভালো একটা প্রস্তাব এসেছে, তুমি কি কথা এগিয়ে নিতে চাও? প্রস্তাব? কার প্রস্তাব? কেমন প্রস্তাব? প্রস্তাবটা মোড়লের বাড়ি থেকে এসেছে। কি? মোড়লের পরিবার থেকে? আমাদের সালমার জন্য? হ্যাঁ গো, মোড়ল মশাই সালমাকে খুব পছন্দ করেছেন। তিনি সব কিছুই দেখেছেন, আমাদের মেয়ের সরলতা, তার আচরণ। জেরিনা, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ওরা কোথায় আর আমরা কোথায়? আমি তো একজন সাধারণ কৃষক। আমার বোন প্রাসাদে যাবে, এটা তো স্বপ্নের মতো লাগছে। মাঝে মাঝে ভাগ্য এভাবেই সহায় হয়। যখন এত ভালো একটা প্রস্তাব এসেছে তখন হাতছাড়া করা ঠিক হবে না। আমি আগামী কালই মোড়ল মশাইকে ডেকে পাঠাবো। যদি সত্যি এমন হয় তাহলে চলো কথা বলা যাক। কিন্তু জেরিনা, সব কিছু ভেবে চিন্তে করবে। একবার বিয়ের কথা পাকা হয়ে গেলে আর কিন্তু পিছু হামা যাবে না। আরে তুমি কোনো চিন্তাই করো না, আমি সব সামলে নেব। পরের দিন সকালে গ্রামে একটি বড় গাড়ি এসে থামে।
সেই গাড়ি থেকে নামেন গ্রামের নামকরা মোড়ল বিশু চৌধুরী। বয়স আনুমানিক 55 ছুঁই ছুঁই, কিন্তু চোখে মুখে এখনো সেই দাপট, যা দেখে লোকে ভয় কুঁকড়ে যায়। আরে মোড়ল সাহেব, আমাদের এই ছোট্ট কুড়ে ঘরে আপনাকে স্বাগত। আসুন, ভেতরে আসুন। করিম সাহেব, আমি আপনার বোন সালমার সাথে দেখা করতে এসেছি। আমরা আজই বাগদান পর্বটা শেষ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, মেয়ে তো তৈরি হয়েই আছে। সালমা, দয়া করে বাইরে এসো তো। ভাবির মতলব আমার ভালো ঠিকছে না। শেষমেশ এত ধনী পরিবার থেকে আমার বিয়ের প্রস্তাব কিভাবে এলো? নিশ্চয়ই এর মধ্যে কোনো ছলনা আছে। একদম বেশি কথা বলবি না, যা হচ্ছে তোর ভালোর জন্যই হচ্ছে, চুপচাপ থাক। সালমা ভয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে আসে। আসসালামু আলাইকুম। বাহ, কি সুন্দর! একদম নিষ্পাপ, সরল, ঠিক যেমনটা আমি কল্পনা করেছিলাম। আমি বিশ্বাসই করতে পারছি না যে আপনি আমাদের সালমাকে পছন্দ করেছেন। এ তো আমাদের সৌভাগ্য। মোড়ল সাহেব পকেট থেকে একটি সোনার ব্রেসলেট বের করেন। এটা আমার পক্ষ থেকে সালমার জন্য একটা ছোট্ট উপহার। এখন দয়া করে দ্রুত একটা তারিখ ঠিক করুন। আমি সালমাকে আমার জীবন সঙ্গী করে বাড়িতে নিয়ে যেতে চাই। মোড়লের মুখে এই কথা শুনে করিম এবং সালমা দুজনেই আকাশ থেকে পড়ে যায়। তারা স্তম্ভিত হয়ে যায়। জীবন সঙ্গী? আপনি এসব কি বলছেন মোড়ল সাহেব? আপনি এত অবাক হচ্ছেন কেন করিম সাহেব? বিয়ের পর সে তো আমার জীবন সঙ্গীই হবে, তাই না? এরপর সবার কাছ থেকে বিদায় নিয়ে মোড়ল বিশু চৌধুরী সেখান থেকে চলে যান। কিন্তু সালমা এবং করিম তখনও পাথরের মতো দাঁড়িয়ে থাকে। আমি এসব কি শুনলাম জেরিনা? সালমার প্রস্তাব মোড়লের ছেলের জন্য নয়, বরং ওই বুড়ো মোড়লের নিজের জন্য ছিল। এতে এত অবাক হওয়ার কি আছে? সালমা ওখানে গিয়ে রাজত্ব করবে, রানীর মতো থাকবে। ভাবি, ওনার বয়স আমার বাবার বয়সী, আমি কিভাবে ওনাকে বিয়ে করতে পারি? সালমা ঠিক বলেছে, আমিও এই অসম সম্পর্ক মেনে নিতে পারছি না। কেন হবে না? তোমরা শুধু বয়সটাই দেখছো। একবার ভেবে দেখো, সালমা যদি ওই বাড়িতে যায় তবে সে সোনা দানা নিয়ে খেলবে। আমি চাই না সালমা আমাদের মতো দারিদ্র্যের মধ্যে জীবন কাটাক। তোমরা কি চাও ও সারা জীবন এই অভাবের মধ্যেই পচে মরুক? জেরিনা নানাভাবে করিমকে বোঝাতে থাকে যাতে সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। অবশেষে করিম বোনের সুখের কথা ভেবে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। জেরিনা, আমার কাছে বিষয়টা ঠিক মনে হচ্ছে না, কিন্তু তুমি যখন বলছো এটা ভালো হবে, কে জানে, হয়তো এতেই ওর কপালে সুখ লেখা আছে। ভাইজান, দোহাই তোমার, আমাকে ওখানে পাঠিও না। আমি বিয়ে করব, কিন্তু এমন কারো সাথে যে আমার মনের মানুষ হবে, আমাকে বুঝবে, আমার দুঃখ কষ্ট ভাগ করে নেবে। আমি এমন লোককে বিয়ে করতে চাই না যে শুধু টাকার অহংকার দেখাবে। যদি সেই মনের মানুষ তোকে সারা জীবন সেই চুলো ভুগতে আর উঠোন ঝাড়ু দিতেই বাধ্য করে, তখন কি করবি? তার চেয়ে এটা কি ভালো নয়, যেখানে গেলে তুই সব সুখ পাবি? ভাবি, আসল সুখ তো মনের শান্তিতে। শুধু টাকা পয়সা দিয়ে কি সুখ কেনা যায়? আরে চুপ কর, আমরা তোর শত্রু নই, এটা তোর মঙ্গলের জন্যই করা হচ্ছে। এখন তুই ছোট, তাই এসব বুঝবি না। এই বলে জেরিনা সেখান থেকে চলে যায়। কিছুদিন পর বিয়ের প্রস্তুতির ধুম পড়ে যায়। বাড়ির সামনে নানা রঙে ঝাড়বাতি লাগানো হয়। মহিলারা গীত গাইতে শুরু করে। কিন্তু সালমার মন ভেতরে ভিতরে ছটফট করছিল। ঘরের ভিতর বসে সালমা তার হাতের বালাটি শূন্য দৃষ্টিতে দেখছিলেন। কাল আমার বিয়ে, কিন্তু এমন এক ব্যক্তির সাথে যাকে দেখলেই আমার ভয় লাগে। না, আমি এরকম জীবন চাই না, কিন্তু এখন আমি কি করতে পারি? রাতের খাওয়া দাওয়া শেষে সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সালমার চোখে ঘুম ছিল না। তার মনে শুধুই প্রশ্ন আর চোখে ছিল জল। সে বুঝতে পারছিল এই বিয়ে হলে তার জীবনটা জাহান্নামে পরিণত হবে। আজ যদি আমি চুপ থাকি, তবে আমি আর কোনোদিন নিজের জন্য কিছু করতে পারবো না। সবাই মনে করে আমি দুর্বল, কিন্তু না, আমি এই জীবন মেনে নেব না। সালমা বিছানা থেকে উঠে পড়ে। তারপর সামান্য কিছু কাপড় গুছিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে আসে। মনে হয় আজকের রাতটাই পালানোর জন্য সঠিক সময়। যদি আজ পালাতে না পারি, তবে আয়নায় আর কোনোদিন নিজের মুখ দেখতে পারবো না।
সে পা টিপে টিপে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে সালমা গ্রামের সীমানা পেরিয়ে একটি ঘন জঙ্গলে পৌঁছায়। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলোয় পথ দেখা যাচ্ছিল। সে ভয়ে ভয়ে এগোচ্ছিল আর বিড়বিড় করে দোয়া পড়ছিল। হে আল্লাহ, আমি কোথায় চলে এলাম? কোনো বন্য জন্তু যেন সামনে না পড়ে। সালমা জঙ্গলের ভেতর দিয়ে দ্রুত হাঁটতে শুরু করে। হঠাৎ পাতার খসখস আওয়াজ আর দূরে কোথাও শেয়ালের ডাক শোনা যায়। এসব শুনে সালমা ভীষণ ভয় পেয়ে যায়। এখন আমি কি করব? সামনে এগোবো নাকি এখানেই কোথাও লুকিয়ে থাকব? সালমা এসব ভাবছিলেন, ঠিক তখনই সে কারোর গোঙানির শব্দ শুনতে পায়। সে চমকে ওঠে। এই আওয়াজ তো কোনো পশুর নয়, মানুষের মনে হচ্ছে। আওয়াজটা একটা ঝোপের আড়াল থেকে আসছিল। সালমা ভয়ে ভয়ে সেদিকে এগিয়ে যায়। ঝোপের দিকে এগিয়ে যাচ্ছিল, তার সাথে সে ভয়ও পাচ্ছিল, কিন্তু সাহস করে তারপরও ঝোপের দিকে এগিয়ে যায়। চাঁদের হালকা আলোয় সে দেখল একজন যুবক গাছের নিচে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তার পা দিয়ে অঝরে রক্ত ঝরছে এবং যন্ত্রণায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সালমা কাল বিলম্ব না করে জঙ্গল থেকে কিছু ভেষজ পাতা আর শেকড় তুলে আনে। তারপর পাথরে ঘষে একটি পেস্ট তৈরি করে। ভয় পাবেন না, আমি আপনার জন্য ঔষধ তৈরি করেছি। এই লতাপাতার রস লাগালে রক্ত পড়া বন্ধ হবে এবং ব্যথাও কমে যাবে। যুবকটি কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার আগেই সালমা খুব সাবধানে সেই প্রলেপটি ক্ষতস্থানে লাগিয়ে দেয়। ঔষধ লাগানোর সাথে সাথেই যুবকটি কিছুটা আরাম অনুভব করে। সালমা নিজের ওড়না থেকে কিছুটা কাপড় ছিঁড়ে তার ক্ষতস্থানে ব্যান্ডেজের মতো বেঁধে দেয়। কিছুক্ষণ পর ঔষধ তার কাজ শুরু করে এবং যুবকটির জ্ঞান পুরোপুরি ফিরে আসে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার জীবন বাঁচিয়েছ। কিন্তু দয়ালু মানবী, তুমি কে? আর এত রাতে এই বিপজ্জনক জঙ্গলে একা কি করছো? আমার নাম সালমা, আমি আমার ভাগ্য থেকে পালিয়ে এখানে এসেছি। ভাগ্য থেকে? ব্যাপারটা বুঝলাম না। আমার ভাই এবং ভাবি আমাকে একজন বৃদ্ধ মোড়লের সাথে জোর করে বিয়ে দিচ্ছিল। আমি কাউকে বোঝাতে পারিনি, তাই বাড়ি থেকে পালিয়ে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। মেয়েটির কথা শুনে অপরিচিত যুবকটির মনে সালমার জন্য শ্রদ্ধা ও সহানুভূতি জন্মায়। তুমি এখন কোথায় যাবে? কিছু ভেবেছ? আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু এতটুকু জানি যে আমি ওই নরকে আর ফিরে যাব না। যুবকটি কিছুক্ষণ চুপ করে থাকে, এরপর একটি সিদ্ধান্ত নিয়ে বলে, যদি তুমি কিছু মনে না করো তবে তুমি আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। আপনার বাড়ি? কিন্তু আপনাকে তো আমি চিনি না। আপনি কে আর এই অবস্থায় জঙ্গলে কিভাবেই বা এলেন? আমার নাম সেলিম, আমি পাশের রাজ্য থেকে এসেছি। আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ কাজে এসেছিলাম, কিন্তু সন্ধ্যায় একদল ডাকাত আমার ওপর আক্রমণ করে। আমি আমার সঙ্গীদের থেকে আলাদা হয়ে এখানে বিপদে পড়ে গিয়েছিলাম। কিন্তু আমি একজন অচেনা পুরুষের সাথে কিভাবে যেতে পারি? আমার একটু ভয় হচ্ছে। তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে কেউ তোমার ওপর জোর করবে না। সালমা প্রথমে দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু ওই যুবকটির চোখে সে এক অদ্ভুত সততা দেখতে পায়, তাই সে রাজি হয়ে যায়। জঙ্গলের অচেনা রাস্তা এখন আস্তে আস্তে শেষ হতে লেগেছে। চারিদিকে সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছিল। পুরো দুনিয়া যেন সালমার নতুন দিনের সূচনা করার অপেক্ষা করছিল। দুজনে পাহাড়ের রাস্তা দিয়ে হেঁটে একটি বিশাল রাজপ্রাসাদে গিয়ে পৌঁছায়। যখনই সে প্রধান ফটকে পৌঁছালো, সব পাহারাদার এবং সেবকরা একসাথে মাথা নিচু করে অভিবাদন জানালো। রাজকুমার সেলিমকে স্বাগত জানাই। রাজকুমার? আপনি কি সত্যিই রাজকুমার? এই লোকগুলো কি সত্যি বলছে? রাজকুমার সেলিম মুচকি হেসে উত্তর দেয়, হ্যাঁ সালমা, আমি এই রাজ্যের রাজকুমার। গত রাতে আমি ছদ্মবেশে প্রজাদের অবস্থা দেখার জন্য বেরিয়েছিলাম, কিন্তু ডাকাতরা আমাকে আক্রমণ করে। যদি আজ তুমি না থাকতে তবে হয়তো আমি বাঁচতাম না। আমি যা সঠিক মনে করেছি তাই করেছি, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু আজকালকার দুনিয়ায় নিঃস্বার্থভাবে উপকার করাটাই সবচাইতে বড় বিষয়। তোমার সাহস আর তোমার দয়ালু মন আমাকে মুগ্ধ করেছে। আমি তোমার কাছে কিছু চাইতে চাই। কি? কিন্তু আমি তো সামান্য এক গরিব মেয়ে,
আমি আপনাকে কি দিতে পারি? আমি তোমাকে বিয়ে করতে চাই সালমা। বিয়ে আমার সাথে? কিন্তু আমি আমি তো একজন সাধারণ প্রজা। তোমার দয়া তোমাকে অসাধারণ করে তুলেছে। তুমি যে মানবতা দেখিয়েছ তা কোনো রানীর চেয়ে কম নয়। আমি তোমাকেই আমার জীবন সঙ্গী হিসেবে চাই। সালমা কিছুক্ষণের জন্য একদম চুপ হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। স্বয়ং রাজকুমার তাকে বিয়ে করতে চাইছেন। সালমার চোখ দিয়ে আনন্দশ্রু ঝরতে থাকে। তার বিশ্বাসই হচ্ছিল না যে ভাগ্য তার প্রতি এতটাই সদয় হবে। কয়েকদিন পর সারা রাজ্যে জুড়ে ঢোল আর সানাইয়ের সুর বেজে উঠল। সালমা ঐতিহ্যবাহী রাজকীয় পোশাকে সেজে উঠল। অত্যন্ত জাঁকজমকের সাথে তাদের বিবাহ সম্পন্ন হল। আর এইভাবেই সালমা একজন সাধারণ দুঃখী মেয়ে থেকে রাজ্যের এক মহিয়সী রানীতে পরিণত হল। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। আপনাদের কেমন লাগলো তা মন্তব্য করে জানান। যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।